Hello everyone and good evening. I am Onik Bosak. I am currently doing my PhD in IIT Kanpur and I am a PMRF student, and according to its rule and regulation, I joined this venture, and today the class will be the principle of inheritance and variation, বাংলায় বংশানুসরণ এবং প্রকরণের নীতিসমূহ। তো শুরু করা যাক। তো প্রথমে বংশানুসরণ বা বংশগতি এই জিনিসটা কাকে বলা হয়। তো মূলত যেটা আমরা ধরবো এবং মোস্ট অফ দা বইতেও তুমি যেটা পাবে যে বংশগতি যেমন একজন মানুষ থেকে একজন মানুষ তৈরি হয়, সেরকমই একজোড়া হাতির যদি সন্তান হয় তাহলে তা সবসময় হাতিই হবে। ঠিক সেই রকমই প্রকৃতিতে যদি আমরা দেখি যে একটি আম গাছের বীজ থেকে সবসময় একটি আম গাছই তৈরি হয়, কখনো লিচু গাছ তৈরি হয় না। অন্যরকম ঠিক সেরকমই লিচু গাছের বীজ থেকে সবসময় লিচু গাছই তৈরি হবে, কোনোদিন আম গাছ তৈরি হবে না। তো কথা হচ্ছে যে জীবেদের মধ্যে কিছু তো একটা অবশ্যই ছিল এবং কিছু একটা অবশ্যই আছে, যার জন্য তারা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যটা পরবর্তী প্রজন্মে, অর্থাৎ তাদের মা বাবা থেকে তাদের অপত্য জনু অথবা সন্তানের মধ্যে প্রকাশ পায়। আহ তো এটাকেই বলা হয় বংশগতি। তো বংশগতি হিসাবে যেটাকে লেখা হয় যে কোনো জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে অপরিবর্তনশীল রাখাকেই বলে বংশগতি। এর অর্থ খুবই সহজ এবং খুবই সাধারণ। এর অর্থ এটাই যে একজন মানুষ থেকে যেমন মানুষ তৈরি হয় এবং একজন কীট পতঙ্গ থেকে যেমন কীট পতঙ্গই তৈরি হবে, এতে ওরকমই একটি গাছ থেকে বা একটি আম গাছ থেকে সেরকম একটি আম গাছই তৈরি হবে। তো বংশগতি এবং এই বংশগতির সাথে আরেকটি কথা প্রায় সবসময় আলোচনা হয়ে থাকে, সেটা হচ্ছে প্রকরণ। তো প্রকরণটা কি? প্রকরণটা আর কিছুই নয়, বংশগতিতে আমরা যেরকম বলে থাকি যে সন্তান তাদের বাবা মা বাবার মতো দেখতে হয়, কিন্তু যদি আমরা একটু খুব ভালো করে দেখি, সন্তান কখনোই সম্পূর্ণ রকম ভাবে তাদের মা বাবার মতো হয় না। যেমন মানুষের ক্ষেত্রে এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যে সন্তান বা শিশুরা তাদের মা বাবা থেকে অনেকটাই আলাদা হয়। অর্থাৎ এখানে একটা ভেদাভেদও দেখা যায়। বংশগতিতে যেমন জীব নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখে বা অপরিবর্তনশীল রাখে, কিন্তু এই অক্ষুণ্ণ বা অপরিবর্তনশীল রাখার মধ্যেও একটা ভেদ বা বিভেদ বা একটু বিভিন্নতা দেখা যায়। এই বিভিন্নতাকেই বলা হয় প্রকরণ। অর্থাৎ প্রকরণ কথাটার সঠিক অর্থ হচ্ছে প্রকার, অর্থাৎ ভ্যারাইটি বা ধরন। তো বংশগতি বা প্রকরণ এই চ্যাপ্টারটি যখনই ডিসকাস করা হয়, তার আগে অবশ্যই কতগুলো আমাদের সংজ্ঞা জেনে নেওয়া প্রয়োজন। তার মধ্যে কয়েকটি সংজ্ঞা যেগুলো পরবর্তীতে আমরা যখন চ্যাপ্টারটিকে সম্পূর্ণরূপে পড়ব তখন বারংবার ইউজ করা হবে, এবং তখন সেগুলোকে আরো আমরা বিশদভাবে পড়ব। কিন্তু একটু বুঝবার সুবিধার জন্য কিছু কিছু সংজ্ঞা যদি আমরা দেখে নিই তাহলে সেটা সুবিধা হবে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ এবং সংকর। মূলত বিশুদ্ধ বলতে তাদেরকেই বলা হয় আহ যাদের জেনোটাইপকে আমরা অনেকটা এরকম ভাবে লিখতে পারি। এবার জেনোটাইপকে কেন ইংরেজিতে লেখা হয়, কেন আমরা দুটো অক্ষর ইউজ করে থাকি, এবং কেনই বা বিশুদ্ধকে কেবলমাত্র একই রকমের দুটো অক্ষর দ্বারা এক্সপ্রেস করা হয় বা প্রকাশ করা হয়ে থাকে, সেটা আমরা পরে বুঝবো। কিন্তু যখন বিশুদ্ধ বলা হচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে যাই প্রকাশ করা হোক না কেন তাদের মধ্যে সবসময় একটি সামঞ্জস্য লক্ষ্য করা যায়। যেমন ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি। অর্থাৎ যখন দুটো অক্ষরই একই হয়, ক্যাপিটাল হবে নয় স্মল হবে, তখন সেটাকে বলা হয় বিশুদ্ধ। এবং সংকর তাদেরকেই বলা হয় যাদের জেনোটাইপকে ব্যবহার করার সময় আমরা একটি ক্যাপিটাল এবং একটি স্মল লেটার ইউজ করে থাকি। এটা অ্যাকচুয়ালি জেনেটিক্স যখন ডেভেলপ করছিল, মূলত সেই সময়কার যে নিয়ম ছিল সেটাকেই ফলো করা হয়। এবং শঙ্করকে আমরা
দুটো ভিন্ন ওয়ার্ড লেটার, একটা ক্যাপিটাল এবং একটা স্মল, এরকম ভাবে ব্যাখ্যা করে থাকি। এবং মূলত সংকর এবং বিশুদ্ধ বলতে কি বলা হচ্ছে সেটাকে আমরা পরবর্তীকালে আরো ভালো করে বুঝবো। আপাতত যদি শুধু এটুকু জেনে রাখি যেটুকু আমাদের প্রয়োজন আগের জিনিসগুলোকে আরেকটু সহজভাবে বোঝার জন্য। এরপর হচ্ছে গিয়ে ফেনোটাইপ। ফেনোটাইপ বলতে আর কিছুই নয়, কোনো একটি জীবকে বাইরে থেকে দেখতে যে বৈশিষ্ট্যগুলি আমরা জানতে পারি, শুধুমাত্র বাইরে থেকে দেখে জানা বৈশিষ্ট্যদের ফেনোটাইপ বলা হয়ে থাকে। এবার যদিও ফেনোটাইপের একটা পুরোটা সাইন্টিফিক অথবা বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা নয়, কিন্তু মূলত ফেনোটাইপকে এরকম ভাবে আমরা বোঝার সুবিধার জন্য মানতে পারি। যেমন কোন একটি গাছ লম্বা, তো লম্বা হওয়াটা এটা একটি ওই গাছটার ফেনোটাইপ। সেরকমই কোন একটি গাছের ফুলের রং লাল, এবং ফুলের রং লাল হওয়াটাই সেই ফুলটির একটি ফেনোটাইপ। অন্যদিকে জেনোটাইপ, জেনোটাইপ আর কিছুই নয়, ফেনোটাইপকে যখন আমরা এক্সপ্রেস করে থাকি মূলত প্রবাবিলিটির টার্মে, তখন সেটাকে জেনোটাইপ বলা হয়। এবং আমরা যে এতক্ষণ ধরে লিখছিলাম স্মল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি স্মল বি, অথবা ক্যাপিটাল এ স্মল এ, এগুলোকে বলা হয়ে থাকে জেনোটাইপ। তো এগুলোকে বলা হয়ে থাকে জেনোটাইপ। এবার ফেনোটাইপ এবং জেনোটাইপের মধ্যে আলাদা কি? মূলত ফেনোটাইপ এবং জেনোটাইপ আলাদা নয়, কিন্তু ফেনোটাইপ কোনো একটি জীবকে বাইরে থেকে দেখা, এবং জেনোটাইপ হলো সেটা যখন আমরা তার জেনেটিক স্ট্রাকচার, অর্থাৎ তার মধ্যে কি কি ফ্যাক্টর আছে অথবা কি কি জিন আছে সে সম্পর্কে আমরা যখন অবগত হই বা অথবা আমরা জানতে পারি, তখন আমরা সেটাকে এরকম ভাবে প্রকাশ করি, এবং এটাকেই বলা হয় জেনোটাইপ। এর পরবর্তী সংজ্ঞায় যাব, সেটা হচ্ছে প্রকট। প্রকট বৈশিষ্ট্য, এটা সম্পর্কে আগেও ব্যাখ্যা করা হবে, কিন্তু এখন আপাতত আমরা জেনে রাখি প্রকট বৈশিষ্ট্যকে আমরা সবসময় ক্যাপিটাল ওয়ার্ডে ইউজ করি, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে আমরা স্মল ওয়ার্ডে এক্সপ্রেস করে থাকি। তো প্রকট বা প্রচ্ছন্ন কি এবং এর গুরুত্বটা কি সেটাতে আমরা পরে আসব। আপাতত আমরা এটুকু জেনে রাখি যে প্রকটকে সবসময় ক্যাপিটাল ওয়ার্ডে লেখা হয়ে থাকে, অন্যদিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে আমরা স্মল লেটারে ব্যবহার করে থাকি জানানোর জন্য। এবার একটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে চরিত্র অথবা ক্যারেক্টার এবং প্রভেদ, এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং এগুলো কি। যখন আমরা বংশগতি বা জেনেটিক্স নিয়ে আলোচনা করি, তখন চরিত্র এবং প্রভেদকে কিরকম ভাবে আলাদা করা হয় সেটাকে আমরা খুব সহজেই বুঝতে পারি যদি ধরা হয় যেটা একটি ওয়ান অফ, বলা যেতে পারে যে এখনো পর্যন্ত মেন্ডেলের সমস্ত যা টেস্ট হয় এক সংকর জননের ক্ষেত্রে, সেগুলোকে ব্যবহার করার জন্য মূলত লম্বা এবং বেটে গাছের উদাহরণ দেওয়া হয়। তো আমরা সেরকমই ধরবো এবং বুঝবো যে চরিত্র এবং প্রভেদটা কি জিনিস। তো কোনো একটি গাছের দৈর্ঘ্য লম্বাও হতে পারে অথবা ছোটও হতে পারে, ছোট বা খাটো যেরকম। তো মূলত দৈর্ঘ্য যেটা আছে, অর্থাৎ তার উচ্চতা কত, একটি গাছের উচ্চতা কত, সেটাকে আমরা বলে থাকি চরিত্র। অন্যদিকে লম্বা এবং খাটো এগুলোকে আমরা বলে থাকি প্রভেদ। ঠিক সেরকমই ফুলের রং এটা চরিত্র, রাদার কালো, কালো নয়, লাল অথবা হলুদ, লাল অথবা হলুদ রঙের ফুল হতে পারে, ধরা যাক এমন কোনো একটি গাছ আছে, তো লাল অথবা হলুদ এই দুটোকে বলা হয় প্রভেদ। অর্থাৎ চরিত্র যখন আমরা ডিসকাস করি তখন আমরা একটু বিগার টার্মে ধরি, যে ফুলের রং, গাছের দৈর্ঘ্য, মানুষের উচ্চতা, এবং প্রভেদগুলোকে তারই একটি অংশ রূপে, তার বিপরীতধর্মী অংশ রূপে তুলনা করা হয়। যেমন ফুলের রং লাল হতে পারে অথবা হলুদ হতে পারে, সুতরাং লাল বা হলুদ হচ্ছে গিয়ে প্রভেদ, অ্যান্ড রাদার ফুলের রং হচ্ছে গিয়ে চরিত্র। অন্যদিকে দৈর্ঘ্য এরকম একটা চরিত্র, এবং লম্বা এবং খাটো এর মধ্যে প্রভেদ। চলে যাব আমাদের একটু হায়ার কনসেপ্টে,
যে কনসেপ্টটা এখন অতটা বুঝবার প্রয়োজন নেই, কিন্তু পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে জিন। তো জিন কাকে বলে? তো জিন কাকে বলে সেটার বায়োকেমিক্যাল বা মলিকুলার বায়োলজিতে সম্পূর্ণ একটা আলাদা সংজ্ঞা বা ডেফিনেশন ইউজ করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু মূলত জিন সম্পর্কে যখন আমরা বলি, ছোট ক্লাসে আমাদেরকে যেটা বলা হয়, জিন হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। তো জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। এবং জিনের সাথে আরেকটি জিনিস আছে যেটাকে প্রায় জিনের সাথেই অনেক সময় আমরা এক করে ফেলি, সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল হচ্ছে আর কিছুই না, জিনের প্রভেদ। এখানে একটা উল্লেখ্য যে কোশ্চেনটা অনেকটা সময় ইম্পর্টেন্ট হয়, যে জিনকে মেন্ডেল কি নাম দিয়েছিলেন? এখানে জেনে রাখা ভালো যে মেন্ডেল কখনোই জিন শব্দটি ব্যবহার করেননি। তিনি যা বলেছিলেন যে প্রত্যেক জীবের মধ্যে তার বংশগতির ধারক এবং বাহক রূপে থেকে যায় কিছু ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টরস কি পরবর্তীকালে জিন বলে নাম দেওয়া হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবে তার সমস্ত রকম চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য রয়েছে এক বা একাধিক জিন, এবং এই জিনগুলোর মধ্যে যে প্রভেদ তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালিল। এবার কিরকম ভাবে সেটাকে বলা হয়ে থাকে তার একটা উদাহরণ দেখে নেব, যে জিন, অ্যালিল, চরিত্র এবং প্রভেদ, এর মধ্যে জিন অথবা অ্যালিল, সরি, জিন অথবা চরিত্র, এটা একটু বড় কিছু বোঝানোর জন্য ইউজ হয়। যেমন ধরা যাক এমন কোন জিন রয়েছে যেটা এমন একটা, যেটা গাছের একটা চরিত্র নির্বাহ করে, সেটা হচ্ছে গাছের দৈর্ঘ্য আহ হুম অথবা উচ্চতা। কিন্তু এই দৈর্ঘ্য যে জিনটির দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জিনটি আবার দু রকম হতে পারে, হয় সেটা খাটো হবে অথবা লম্বা হবে। তো ওভারঅল যখন আমরা বংশগতি পড়ি, আমরা চরিত্র এবং জিন এদেরকে এক জায়গায় রাখি, এবং প্রভেদ অথবা অ্যালিল, এই দুটোকে আমরা সম্পূর্ণ রকম ভাবে আলাদা জায়গায় রাখি। তো এবার একটি এক্সাম্পল আরেকটি নেওয়া যাক। ধরা যাক দুটো ফুল আছে, এর মধ্যে যে ফুলের রং সেটা সাপোজ কোনো একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই জিনও দু রকমের হতে পারে, অর্থাৎ এর দুটো অ্যালিল আছে। অ্যালিল এক লাল, অন্যদিকে অ্যালিল দুই হলুদ। অর্থাৎ চরিত্র এবং জিন এই দুটোকে অনেক সময় একত্রে এবং একে অপরের জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, এবং প্রভেদ অথবা অ্যালিলকে অনেক সময় একে অপরের সাথে ব্যবহার করা হয়ে থাকে। হুম এবং এবার আমরা চলে যাব আমাদের লাস্ট যে দুটো ডেফিনেশন আমাদেরকে জানা উচিত। তার মধ্যে এক হচ্ছে গ্যামেট, একে জনন কোষও বলে থাকে। তো গ্যামেট বা জনন কোষ কি? মূলত কোনো একটি জীব যখন তৈরি হয়, এখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয় এমন কিছু বড় ব্যাপার না, যখন তোমাদের সম্পূর্ণ পড়ানো হয়ে যাবে তখন এটা খুবই একটি সহজ কনসেপ্ট হবে। তো এই এককোষী জীব যেটা তৈরি হয় সেটাকে বলা হয় জাইগোট, এবং জাইগোট তৈরি হয় কিরকম ভাবে? একটি পুরুষ গ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট, এই দুজনের মিলনের ফলেই একটি জাইগোট তৈরি হয়। অর্থাৎ জনন কোষ বলতে যা বোঝানো হয়ে থাকে তা হচ্ছে
বিশেষ করে আমাদের এখানে মটর গাছের পরীক্ষা যখন পড়তে হবে, তার জন্য আমরা মটর গাছের উদাহরণটাই নেব। এবং জনন কোষ বলতে বোঝানো হয় মটর গাছের যেটা পুরুষ জনন কোষ, সেটা হচ্ছে পরাগরেণু। অন্যদিকে যেটা স্ত্রী জনন কোষ থাকে সেটাকে বলা হয় ডিম্বাণু। তো এই জনন কোষ বা পরাগরেণু বা এই কোষগুলোর মূলত ইম্পর্টেন্সটা কোথায়, কেন এই কোষগুলো জরুরি? তো মূলত যখন কোনো একটি জীব বা জাইগোট তৈরি হয়, সেটা নিজের অন্য কোনো দৈহিক সেল থেকে বা দৈহিক কোষ থেকে তৈরি হতে পারে না। এটা মূলত প্রাণীদের ক্ষেত্রেই সত্যি, যদিও আমরা উদ্ভিদদের ক্ষেত্রে পার্থেনোকার্পি বা পার্থেনোজেনেসিসের সম্পর্কে জানি। কিন্তু যখন যৌন জননের মাধ্যমে অপত্য বা সন্তান তৈরি হয়, তার আগে একটি স্টেপ হচ্ছে এই গ্যামেট বা জনন সেল প্রোডাকশন। যৌন জননের ক্ষেত্রে গ্যামেট অবশ্যই প্রস্তুত হয় পুরুষ এবং স্ত্রী, এবং তারা একে অপরের সাথে মিলিত হয়ে প্রথম জাইগোট তৈরি করে, এবং এই জাইগোট ধীরে ধীরে বিভাজিত হয়ে অন্যান্য কলা এবং অঙ্গ তৈরি করে, এবং সেখান থেকে পূর্ণাঙ্গ জীব। তো এই জনন কোষের বৈশিষ্ট্যটা কি? এই জনন কোষের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এরা সবসময় হ্যাপ্লয়েড হয়। এখন কথা হচ্ছে এই হ্যাপ্লয়েডটাই বা কি? তো মূলত হ্যাপ্লয়েড সেল তাদেরকে বলা হয় যে দেহকোষ, সেখানে যদি ক্রোমোজোম নাম্বার এন হয়ে থাকে, হ্যাপ্লয়েড সেলে হ্যাপ্লয়েড কোষে সেটা হবে n/2। অর্থাৎ মানুষের ক্ষেত্রে দেহকোষ যদি ক্রোমোজোম নাম্বার হয়ে থাকে 46, জনন কোষে হবে অর্ধেক n/2, অর্থাৎ 23। তো আপাতত এইটুকুই জেনে রাখা উচিত যে জনন কোষ বা তৈরি হয় যৌন জননের সময়, এবং একটি পুরুষ জনন কোষ এবং একটি স্ত্রী জনন কোষ, এই দুটো মিলিত হয়ে তৈরি করে আমাদের জাইগোট, এবং সেই জাইগোটই ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে তৈরি করে কলা এবং অঙ্গ, এবং সেখান থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। তো এবার আমরা নিজেদের মুখ্য আলোচনায় আসি। মূলত যদি তোমরা যে কোনো বইয়ে যাও, সেখানেই তোমরা দেখবে যে সব জায়গাতে অনেকটা এরকমই লেখা, যে মূলত আগে আমরা কেউ জানতাম না, অর্থাৎ মানুষেরা জানতো না কেন একটি মানুষ থেকে সবসময়, অথবা একজোড়া মানুষ থেকে সবসময় একটি মানুষই তৈরি হয়, এবং একটি আম গাছ থেকে একটি আম গাছই তৈরি হয়। কিন্তু যেরকমটা হয়ে থাকে, বিজ্ঞানীদের মন কোনোদিন শান্ত হয় না, সেরকমই একজন তৎকালীন সময়ে চিন্তিক ফিলোসফার বলবো ছিলেন জোহান গ্রেগার ম্যান্ডেল। এবং এই জোহান গ্রেগার ম্যান্ডেলের বিশেষত্বটা কি ছিল? তিনি ছিলেন এক অস্ট্রিয়ান পাদ্রী, তিনি চার্চে মূলত কাজ করতেন, কিন্তু তার ইন্টারেস্ট ছিল স্ট্যাটিস্টিক্স এবং বিশেষ করে সম্ভাবনা তত্ত্বের উপর। এবার স্ট্যাটিস্টিক্স এবং সম্ভাবনা তত্ত্ব এগুলো অনেকটা বড় কনসেপ্ট এবং অনেকটাই কঠিন কনসেপ্ট। তো সেই কনসেপ্ট গুলোকে কোনো বায়োলজির কোনো বই আপাতত সেরকম ভাবে এক্সপ্লেন করা হয়নি। এর জন্য তোমাকে অবশ্যই কোনো একটি ভালো স্ট্যাটিস্টিক্স বা অঙ্কের বই দেখতে হবে। কিন্তু যতটুকু বলানো হয়েছে সেই অনুসারে বলা যায় যে ম্যান্ডেল নিজের যে বাগান ছিল সেখানে তিনি দেখতে পান যে তার কাছে যে মটর গাছগুলো আছে তাদের মধ্যে কোনোটা লম্বা, কোনোটা আবার খাটো, কোনোটার আবার বীজের আকৃতি হয় গোলাকার, আবার কোনোটার বীজের আকৃতি কুঞ্চিত, কোনোটার আবার ফুলের রং নীল, তো কোনোটার আবার ফুলের রং অনেকটা আলাদা, বেগুনি রঙের। তো ম্যান্ডেল এই জিনিসগুলোকে লক্ষ্য করে, এবং এই জিনিসগুলোর থেকে তিনি এই কাজ করেন যে এই একটি লম্বা গাছের সন্তান
অথবা একটি খাটো গাছের থেকে তৈরি হওয়া পরবর্তী প্রজন্মের গাছগুলো তারা ঠিক কিরকম ভাবে তাদের এই বৈশিষ্ট্যগুলোকে বজায় রাখে, এবং সেটা নিয়ে প্রথম ম্যান্ডেল নিজের এক্সপেরিমেন্ট শুরু করেন। এবং তিনি 7 বছর বিভিন্ন মটর গাছের মধ্যে ক্রস অথবা হাইব্রিডাইজেশন করেছিলেন, এবং সেখান থেকেই তিনি একটি আহ, বই অথবা একটি আর্টিকেল পাবলিশ করেন। আর্টিকেলটির নাম যথেষ্ট ইম্পর্টেন্ট। এটার নাম ছিল এক্সপেরিমেন্ট অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। 1865 সালে খ্রিস্টাব্দে এটা পাবলিশ হয়। এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে, যেহেতু ম্যান্ডেল তথাকথিত কোনো বিজ্ঞানী ছিল না, তিনি একজন পাদ্রী ছিলেন, এবং তিনি যেখানে নিজের এই আর্টিকেলটা অথবা তার ক্রস অথবা হাইব্রিডাইজেশনের যে রেজাল্ট গুলো ছিল, সংকরায়নের যে রেজাল্ট গুলো ছিল, সেগুলোকে তিনি যেখানে পাবলিশ করার চেষ্টা করেছিলেন, সেই পত্রিকাটি ছিল অনেকটাই অনামী, এবং এর জন্যই মূলত অস্ট্রিয়াতে তার নাম সবাই ভুলে যায়, এবং তিনি যে কি রিসার্চ অথবা কি রেজাল্ট এসে উপনীত হয়েছিলেন সেটাও লোকজন ভুলতে থাকে। এরপর অনেকটা সময় চলে যায়, এবং এখানে একটা মূলত ইম্পর্টেন্ট কথা, যে সমসাময়িক সময়ে ডারউইন নিজের বিবর্তনবাদ নিয়ে এসেছিলেন সমস্ত বিজ্ঞানী মহলের সামনে, এবং বিবর্তনবাদ প্রথম তথাকথিত ধর্মের বিরুদ্ধে যে আঘাত এনেছিল সেটাকে নিয়ে তৎকালীন ইউরোপিয়ান সমাজ অনেকটাই বিচলিত ছিল, এবং সেই সময় ম্যান্ডেলের এক্সপেরিমেন্টটাকে তারা অনেকটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তীকালে মূলত প্রায় 35 বছর পর 1900 সালে 3জন বিজ্ঞানী, মূলত তারা বোটানিস্ট ছিলেন, অর্থাৎ তারা প্রত্যেকেই উদ্ভিদের উপরেই নিজেদের বিজ্ঞান চর্চা রেখেছিলেন। হুগো দি ভ্রিজ, দ্বিতীয় জন হচ্ছেন কার্ল কোরেন, এবং তৃতীয় ব্যক্তি এরিক ভ্যান শেরমার্ক। 3জন সায়েন্টিস্ট ছিলেন, হুগো দে ভ্রিজ, কার্ল কোরেন এবং এরিক ভন শেরমার্ক। এরা 3জন তাদের পৃথক রিসার্চ করেন, এরা একত্রে কোনো কাজ করছিলেন না, তারা আলাদা আলাদা নিজেদের সাথে নিজেদের মতো কাজ করেন, এবং তারা ঘুরে ফিরে 35 বছর আগে প্রকাশিত হওয়া ঠিক ম্যান্ডেলের সিদ্ধান্তে এসেই উপনীত হন। অর্থাৎ একবার ধরুন 35 বছর আগে ম্যান্ডেল যা বলে গেছিল, 1900 সালে এসে 3জন বিজ্ঞানী সেই একই ধারণায় উপনীত হন, এবং ততদিনে ম্যান্ডেল নিজেও গত হয়ে গেছিলেন। তো এরা ম্যান্ডেলের সূত্রকে আবার পাবলিশ করেন, জগতের সামনে আনেন, এবং এখান থেকেই শুরু হয় বায়োলজির তৎকালীন সব থেকে নতুন শাখা, জেনেটিক্সের। এবং এই জেনেটিক্স থেকেই পরবর্তীকালে মলিকিউলার বায়োলজি এবং বায়োটেক মতো যে সাবজেক্ট বা বর্তমান বায়োলজির যে শাখাগুলো আছে, সেগুলো পরবর্তীকালে জেনেটিক্স থেকে ধীরে ধীরে ডেভেলপড হয়। এবং এই জন্যই ম্যান্ডেলের সূত্রকে তৎকালীন যুগের সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র বা এক্সপেরিমেন্ট হিসাবেও অনেক সায়েন্টিস্টরা একে তুলনা করে থাকেন। তো এখানে এই কয়েকটা জিনিস অবশ্যই খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো প্রায়ই অনেক সময় এক্সামে অথবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে, যে ম্যান্ডেল যে পত্রিকায় নিজের যে আর্টিকেলটি পাবলিশ করেছিলেন তার নাম কি, যেটার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। কত খ্রিস্টাব্দে এটা তৈরি হয়? 1865। এবং 35 বছর পর 1900 সালে 3জন সায়েন্টিস্ট, হুগো দা ভ্রিজ, কার্ল কোরেন্স এন্ড এরিক ভন শেরমার্ক, এরা 3জন সেটাকে আবার জগতের সামনে তুলে ধরেন। এই সময়গুলো খুবই ইম্পর্টেন্ট, এবং অনেক সময় এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো যাওয়া যাক এবার মূলত ম্যান্ডেল কি করেছিলেন এবং সেটাকে
কিভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে সেটার জন্য আমরা একটু বই দেখে নেব। মূলত ম্যান্ডেল এটা লক্ষ্য করেন তার বাগানে যে মটর গাছগুলি ছিল সেগুলোর মধ্যে তিনি 7টি চরিত্র লক্ষ্য করেন এবং সেগুলো হচ্ছে বীজের আকৃতি, কিন্তু সেটার মধ্যে তিনি দুরকম প্রভেদ লক্ষ্য করেন, একটি গোলাকৃতি এবং একটি কুঞ্চিত। দ্বিতীয়টি ছিল বীজের বর্ণ, অর্থাৎ বীজের কালার কি হবে, সেটার মধ্যে তিনি লক্ষ্য করেন হলুদ এবং সবুজ। সেরকমই ফুলের বর্ণ বেগুনি এবং সাদা, এবং ফলের আকৃতি স্ফীত, স্ফীত মানে একটু মোটা হবে এটাকে, এবং অন্যটি খাদযুক্ত। ফলের বর্ণ সবুজ হলুদ, ফুলের অবস্থান কাক্ষিক, কাক্ষিক কথাটার অর্থ হচ্ছে গিয়ে এটা কক্ষে, অর্থাৎ যদি এটা অগ্রপ্রাধান্যের জন্য যদি এটার মুকুল এখানে এসে থাকে গাছের, ফুল তৈরি হচ্ছে এখান থেকে। অন্যদিকে কাক্ষিক কথাটার অর্থ হচ্ছে শীর্ষস্থ কথাটার অর্থ হচ্ছে গিয়ে ফুল সবসময় গাছের উপরে থাকবে। ওকে, এবং তারপর ছিল কাণ্ডের দৈর্ঘ্য, যেটা ছিল দীর্ঘ এবং খর্ব। এবার একটু আমরা নিজেদের পুরনো আলোচনায় চলে আসব। সেটা হচ্ছে গিয়ে যখন আমি চরিত্র এবং জিন সম্পর্কে বলছিলাম, যে চরিত্র এবং জিন কি হয়, যদি আমরা ধরি কোনো একটি গাছের একটি চরিত্র হচ্ছে দৈর্ঘ্য, এবং সেই দৈর্ঘ্য কোনো একটা ফ্যাক্টর দিয়ে সেটা ডিনোট হয়, সেটা হচ্ছে গিয়ে জিন। এবং সেই জিনও দু রকমের হতে পারে, হয় সে একটা জিন গাছকে খাটো করবে এবং অপর একটা জিন গাছকে লম্বা করবে, অর্থাৎ জিনেরও প্রকার এবং ভেদ আছে। এবং এই চরিত্র এবং জিন এবং অ্যালিল এবং প্রভেদ একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে ম্যান্ডেল মূলত নিজের অবজারভেশনে এটাকেই তিনি বলতে চেয়েছিলেন যে বীজের আকৃতি এটা যদি কোনো চরিত্র হয়, গোলাকৃতি এবং কুঞ্চিত হওয়াটা তার প্রভেদ। সেম ফুলের বর্ণ যদি চরিত্র হয়, বেগুনি এবং সাদা হওয়াটা হচ্ছে তার প্রভেদ। অর্থাৎ এগুলোকে আমরা প্রভেদের জায়গায় অ্যালিলও লিখতে পারি। আগেই বলেছি অ্যালিল এবং প্রভেদ অনেক সময় একই রকম ভাবে ব্যবহার করা হয়, যদিও যদি আমরা খুব সাইন্টিফিক্যালি অথবা বিজ্ঞান ভিত্তিক ভাবে দেখি হয়তো তারা সম্পূর্ণ রকম ভাবে সেম না, কিন্তু যখন আমরা বংশগতি বা জেনেটিক্সে কিছু ডিসকাস করি সময় আমরা এই দুটোকে একসাথে ব্যবহার করে দেখি। অন্যদিকে চরিত্রকে আমরা কি বলি, জিন। তো ম্যান্ডেল নিজের বাগানে এই 7 জোড়া চরিত্র তিনি ভালো করে লক্ষ্য করেন, যাদের মধ্যে প্রভেদ খুব স্পষ্ট। অর্থাৎ এমনটা না যে একটা গাছ লম্বা, একটা গাছ মাঝারি, একটা গাছ খাটো, অনেকটা ঠিক এরকম না, হয় একটা গাছ লম্বা হবে নয় একটা গাছ খাটো হবে। এবং খাটো এবং লম্বা এই দুটো খুব স্পষ্ট, অর্থাৎ তোমাকে হয়তো সেরকম ভাবে কোনো দৈর্ঘ্য মাপক যন্ত্র লাগবে না যেটা দিয়ে তুমি বুঝতে যাবে যে গাছটা লম্বা অথবা খাটো, জাস্ট দেখেই তুমি বলতে পারবে। এবং এখানেই হচ্ছে ম্যান্ডেলের অবজারভেশন। তিনি 7খানা এমন চরিত্র খুঁজে পেয়েছিলেন মটর গাছের মধ্যে, যেগুলোর মধ্যে প্রভেদ ছিল খুব স্পষ্ট। এবং এই 7খানা চরিত্র নিয়েই তিনি নিজের 7 বছরের শঙ্করায়ন পরীক্ষা করেন এবং তার রেজাল্ট অথবা ফলাফলকে তিনি পাবলিশ করেন এক্সপেরিমেন্ট অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন নামে একটি আর্টিকেলে। এবার ম্যান্ডেল নিজের মূলত যা করেছিল সেটাকে অনেকটা সহজ হয়ে ব্যাখ্যা করার জন্য আমরা এক সংকর জনন এবং দু সংকর জনন এই দুটোকে আমরা পড়ে থাকি অথবা জেনে থাকি। এবং এই দুটো জিনিসের ক্ষেত্রে ম্যান্ডেল অ্যাকচুয়ালি কি করেছিলেন সেটাকে একবার দেখে নেওয়া যাক। তিনি বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো, বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো। এবার আগেই আমরা বলে রেখেছি
যে যখনই কোনো আমরা বিশুদ্ধ অথবা বিশুদ্ধ সম্পর্কে আমরা বলবো, তখন সবসময় হয় সেটা ক্যাপিটাল লেটারেই লেখা হবে অথবা সেটাকে স্মল লেটারেই লেখা হবে। ওকে, তো ম্যান্ডেল কি করেছিলেন, এবং বিশুদ্ধ খাটো অর্থাৎ এখানে ধরা যাক একে আমরা ক্যাপিটাল টি লিখতে পারি এবং এটাকে স্মল টি। তো তিনি এই দুটো গাছের মধ্যে সংকরায়ন করিয়েছিলেন। এবার এই চিহ্নটাকে বলা হয় ক্রস অথবা সংকরায়ন। মনে রাখবে, যখনই আমরা জেনেটিক্সে কোনো একটি সংকরায়ন বা ক্রসকে ডিনোট করি, সবসময় এই চিহ্নটি খুবই ইম্পর্টেন্ট, এবং এই চিহ্নটি ছাড়া এই দুটো গাছের মধ্যে কিরকম ধরনের সম্পর্ক বা রিলেশন ক্রিয়েট হয়েছে সেটাকে বোঝানো অসুবিধাজনক। এবং সব সময় বাম দিকে যে জীবের সম্পর্কে বলা হবে তাকে স্ত্রী ধরা হয়, এবং ডান দিকে যাকে ধরা হয় তাকে পুং ধরা হয়। এই চিহ্নটি মূলত গ্রিক অ্যাফ্রোডাইটির এবং গ্রিক দেবী অ্যাফ্রোডাইটির, এবং এই চিহ্নটি মূলত গ্রিক দেবতা জিউসকে ডিনোট করা হয়। অর্থাৎ এর অর্থ হচ্ছে গিয়ে পুরুষ, তেমনি এর অর্থ হচ্ছে গিয়ে স্ত্রী। তো এবার ক্রস অথবা সংকরায়ন বা কি জিনিস, ঠিক আছে, ক্রস অথবা সংকরায়ন সম্পর্কে একটু দেখে নিই। ক্রস আর কিছুই নয়, এই বিশুদ্ধ খাটো গাছটি থেকে পরাগরেণু নিয়ে গিয়ে জাস্ট এই বিশুদ্ধ লম্বা গাছের ফুলের উপরকার যে গর্ভদানি হয় সেটাতে দিয়ে দেওয়া। অর্থাৎ এতদিন আমরা পড়েছিলাম যে মৌমাছি একটি গাছের পরাগরেণু নিয়ে গিয়ে অপর একটি গাছের ডিম্বাণুকে নিষিক্ত করে, কিন্তু ক্রস বা সংকরায়ন তখনই হয় যখন সেটা একটা স্বতঃপ্রণোদিত, অর্থাৎ কোনো একজন সায়েন্টিস্ট বা কোনো একজন মানুষ জেনে বুঝে সেই কাজটাকে করছে। যেমন যখন মৌমাছিরা এই পরাগ মিলন ঘটিয়ে থাকে, তাদের এতটা বোঝার ক্ষমতা নেই যে লম্বা গাছ থেকে পরাগরেণুটা নিয়ে গিয়ে খাটো গাছকে ডিম্বাণুকে নিষিক্ত করতে হবে, অথবা খাটো গাছ থেকে পরাগরেণু নিয়ে গিয়ে লম্বা গাছকে নিষিক্ত করতে হবে, এটা মৌমাছিরা জানে না। ক্রস বা সংকরায়নে যে মানুষটি এই কাজটি করে তিনি এটা স্বতঃপ্রণোদিত ভাবে করেন, এবং এটাই ক্রস বা সংকরায়নের সব থেকে ইন্টারেস্টিং, যে এই ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি হবে সেটা সম্পর্কে একটা ধারণা থাকে। এবার মূলত এই টেস্টে কি করা হয়, বিশুদ্ধ খাটো থেকে বিশুদ্ধ লম্বা গাছের পরাগরেণুর মিলন ঘটানো হয়, এবং এই গাছটিতে যে ফল হয় সেটার বীজ নিয়ে তিনি রোপণ করেন। মূলত এখানে বলে রাখি, একটা কনফিউশন সবসময় হয়ে থাকে যে একটি লম্বা গাছ এবং একটি খাটো গাছ, কেন একটির কথা বলা হয়েছে। এটা শুধুমাত্র এই এক্সপেরিমেন্টটাকে খুব সহজভাবে বোঝানোর জন্য। ম্যান্ডেল কখনোই শুধুমাত্র একটি গাছের সংকরায়ন করেননি। তিনি যখন এই এক্সপেরিমেন্টটি করেছিলেন সেই সময় তিনি অনেক গাছ নিয়েছিলেন, মূলত নিয়ার অ্যাবাউট মোর দ্যান 500 অথবা 500-র উপরে গাছ নিয়ে তিনি এই কাজটি করেন। তো এবং এখানে তিনি কি করেছিলেন, কোনো একটি বিশুদ্ধ খাটো বা বিশুদ্ধ লম্বা গাছের পরাগরেণু নিয়ে অপর একটি বিশুদ্ধ খাটো বা বিশুদ্ধ লম্বা গাছের ডিম্বাণুকে নিষিক্ত করার চেষ্টা করেন, এবং তারপর যেমন আমরা এখানে যে এক্সাম্পল বা উদাহরণটা দিচ্ছি, সেখানে বিশুদ্ধ খাটো গাছের পরাগরেণু নিয়ে বিশুদ্ধ লম্বা গাছকে নিষিক্ত করা হয়, এবং এই পরাগ মিলনের ফলে বিশুদ্ধ লম্বা গাছে যে ফল হয় সেখান থেকে তিনি বীজ রোপণ করেন, এবং বীজ রোপণ করে দেখতে পারেন সব গাছগুলো লম্বা, না মাঝারি হাইটের গাছ বা মাঝারি দৈর্ঘ্যের গাছ কিছুই তৈরি হয়নি, অন্যদিকে খাটো গাছও তৈরি হয়নি, সবই লম্বা। এবং তখন তিনি কি করেন, এই লম্বা গাছগুলো স্বপরাগযোগ করেন। এবার স্বপরাগযোগটা কি, এখানে কি করা হয়, এই লম্বা গাছের পরাগরেণু নিয়ে ওই লম্বা গাছগুলোকেই নিষিক্ত করা হয়।
নিষিক্ত মানে পরাগ মিলন, আপাতত এটুকু বুঝে রাখি। এবং সেখানে তিনি দেখতে পারেন এই লম্বা গাছগুলোর স্বপরাগযোগের ফলে যে লম্বা গাছের সাথে এই পরাগযোগের ফলে লম্বা গাছগুলো আবার ফল ধারণ করে, সেখান থেকে বীজ হয়, এবং এই বীজগুলোকে রোপণ করার পর ম্যান্ডেল দেখতে পারেন যে লম্বা ইস্টু খাটো এই গাছগুলি 3:1 অনুপাতে দেখা যায়। তো এই সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা তোমরা যে কোনো জায়গাতেই দেখে থাকবে যে মূলত এই জিনিস, এই এক্সপেরিমেন্টটা দিয়েই ম্যান্ডেলের এক সংকর জননকে ব্যাখ্যা করা হয়ে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে যে জনিত্রী অথবা প্যারেন্ট এর মধ্যে দীর্ঘ যে সে বিশুদ্ধ ছিল, এর জন্য ক্যাপিটাল টি, এবং যাকে লেখা হয় স্মল টি। এবার এই দুটো গাছের মধ্যে জনন ক্রসিং করানোর পর দেখা যায় যে F1 জনুজা সেখানে সব গাছগুলো দীর্ঘ হয়, অর্থাৎ এদের মধ্যে স্বপরাগযোগ করবার পর দেখা যায় যে গড়ে 3টি গাছ দীর্ঘ হয় এবং 1টি গাছ খাটো হয়। এই এক্সপেরিমেন্টটাকে আমরা আরেকটু ভালোভাবে দেখব, এবং এবার মূলত বিজ্ঞান ভিত্তিক ভাবে কিভাবে লেখা হয় সেরকম ভাবে দেখব। লম্বা উদ্ভিদ এবং বিশুদ্ধ, এর জন্য এটাকে ক্যাপিটাল টি। এদের মধ্যে ক্রস, যখনই ক্রস করানো হবে এই চিহ্নটি খুবই ইম্পর্টেন্ট, এবং খাটো গাছ, এবং এটা হচ্ছে প্যারেন্টস। এদেরকে অনেক সময় পিইউ লেখা হয়ে থাকে, পি কথাটির অর্থ হচ্ছে গিয়ে প্যারেন্ট। এবং এই দুটো গাছ থেকে যে গ্যামেট তৈরি হয় তাকে অনেকটা এরকম ভাবে লেখা হয়ে থাকে। এবার আগেই বলা হয়েছে যে গ্যামেট সেল ইজ হ্যাপ্লয়েড, এবং হ্যাপ্লয়েড সেলের বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে দেহকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকবে হ্যাপ্লয়েড সেল বা যৌন সেল তাতে সবসময় তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। এবং এর জন্যই লম্বা বিশুদ্ধ উদ্ভিদকে আমরা দেখানোর সময় যে ক্যাপিটাল টি দুটো ইউজ করছিলাম জনন কোষ অথবা ডিম্বাণুকে দেখানোর সময়, আমরা শুধুমাত্র একটা ক্যাপিটাল টি ইউজ করে থাকি, কারণ জনন কোষ হ্যাপ্লয়েড হয় এবং এখানে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের অর্ধেক হয়। তেমনি খাটো গাছকে দিব পরাগরেণু, এবং এটাকে আমরা পুরুষ হিসাবে ডিনোট করব, এবং এটাকে স্ত্রী। তো এই পরাগরেণু এবং ডিম্বাণুর মিলনে তৈরি হয় এটা ক্যাপিটাল টি স্মল টি, এটাকে বলা হয় F1। আর F1 জনুর মধ্যে সবসময় মনে রাখবে এটা সংকর। কেন সংকর? দুটো বিপরীত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে যে সন্তান তৈরি হয় তাকে সবসময় সংকর উদ্ভিদ বা সংকর জীব বলা হয়ে থাকে। ক্যাপিটাল টি এবং স্মল টি দ্বারা একে ডিনোট করা হয়, এবং এটাকে বলা হয় F1 জনু। এবার ম্যান্ডেল লক্ষ্য করেন যে F1 জনুতে যত গাছ তৈরি হয়, F1 জনুতে যত গাছ তৈরি হয় তার সবই লম্বা, এবং এটা ম্যান্ডেলকে অনেক ভাবিয়েছিল। এবং এই ভাবানোর ফলেই প্রথম তিনি চরিত্র যে প্রভেদগুলো থাকে, অর্থাৎ চরিত্রের যে প্রভেদগুলো থাকে সেগুলোকে তিনি দুটো আলাদা আলাদা রকম ভাবে চিহ্নিত করেন। একটা হচ্ছে প্রকট ধর্মী লক্ষণ এবং অপরটি হচ্ছে প্রচ্ছন্ন ধর্মী লক্ষণ। এবার প্রকট এবং প্রচ্ছন্নর মধ্যে পার্থক্য বা মিল কোথায়? প্রকট একে ইংরেজিতে বলা হয় ডমিনেট, এবং এটাকে অনেক সময় অনেক বইতে এরকম ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে যে দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের
উদ্ভিদ বলবো না, জীব সংকরায়নে তৈরি F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট। এবার চলে যাব আমাদের এই এক্সপেরিমেন্টটাতে আবার, এবং এখানে দেখব যে বিশুদ্ধ লম্বা উদ্ভিদ এবং বিশুদ্ধ খাটো উদ্ভিদের মধ্যে সংকরায়নের ফলে F1 এ যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, অর্থাৎ সবগুলো গাছই লম্বা, তাই লম্বাটা এখানে ডমিনেন্ট। এবার চলে যাব এই ঠিক আছে, এটা পরে দেখা যাবে। একে বলা হয় ডমিনেন্ট। এবং প্রচ্ছন্ন হচ্ছে বা রিসেসিভ যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। এখানে খাটো অর্থাৎ যে প্রভেদ একটি চরিত্রের গাছের দৈর্ঘ্য লম্বা খাটো যে প্রভেদের মধ্যে একটি প্রভেদ ডমিনেন্ট হয়, এখানে লম্বা অর্থাৎ মটর গাছের ক্ষেত্রে লম্বা এটা ডমিনেন্ট, এবং যেটা খাটো হয় সেটা রিসেসিভ। এবং এই লম্বা গাছগুলোর মধ্যে তিনি যখন স্বপরাগ যোগ করেন তখন তিনি 3:1 পেয়েছিলেন। এবার 3:1 কিভাবে আসলো এবং তার সাথে ক্যাপিটাল টি স্মল টি এর কি সম্পর্ক, এগুলো বোঝার জন্য একটু প্রবাবিলিটি থিওরি বা স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন আছে, কিন্তু ওভারঅল সেগুলোকে যদি আমরা নাও বলি, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে অথবা এই ফলাফলের উপর ভরসা করে ম্যান্ডেল একটি মডেল আমাদের সামনে প্রথম রেখেছিলেন, এবং এই মডেলকে আমরা খুব সহজে পানেট স্কয়ার বোর্ড দিয়ে অথবা চেকার বোর্ড দিয়ে ব্যাখ্যা করতে পারি। এবার চেকার বোর্ডটা কি জিনিস? চেকার বোর্ডটা আর কিছুই না, এবং এরকম ভাবে চেকার বোর্ড দিয়ে ব্যাখ্যা করা হয়। এবার কথা হচ্ছে গিয়ে চেকার বোর্ডে আমরা উপরের এই জায়গাটিকে সবসময় গ্যামেটদেরকে লেখা হয়ে থাকে, অর্থাৎ এই স্মল টি এগুলো গ্যামেট, অন্যদিকে এগুলো গ্যামেট। এবং এই গ্যামেটের ফলে দেখা যায় লম্বা 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 এবং খাটো, অর্থাৎ লম্বা ইস্টু খাটো 3:1, যেটা ফেনোটাইপিক অনুপাত বলা যায়। আমি প্রথমেই বলেছিলাম বাইরে থেকে দেখে তার জেনেটিক মেকআপ বা জেনেটিক স্ট্রাকচার না দেখে যে বৈশিষ্ট্যটি আমরা নির্বাচন করি সেটাকে ফেনোটাইপ বলা হয়। আমরা কোনো কিছু গাছটি ক্যাপিটাল টি না স্মল টি সেটা না বুঝেই আমরা দেখছি যে লম্বা এবং খাটো দু রকমের গাছ পাওয়া যায়, এর জন্য একে বলা হয়ে থাকে লম্বা এবং খাটো, এগুলোকে বলা হয় ফেনোটাইপিক অনুপাত। অন্যদিকে এটাও পাওয়া যায় যে ক্যাপিটাল টি is to capital T small t is to small t 1 is to 2 is to 1। তো এখানে অনেক কিছুই ব্যাখ্যা করার জন্য একটু ম্যাথ বা প্রবাবিলিটি থিওরির প্রয়োজন, কিন্তু তবুও আজ আমরা চেষ্টা করব জিনিসটাকে আরেকটু স্পষ্ট করে বুঝে নিতে। অর্থাৎ একটি লম্বা মটর গাছ যেটা বিশুদ্ধ এর জন্য দুটোই ক্যাপিটাল টি, অন্যদিকে যেটা খাটো এবং বিশুদ্ধ গাছ এর জন্য দুটোই স্মল টি, এদের মধ্য থেকে ডিম্বাণু এবং পরাগরেণু নেওয়া হয়। এর জন্য গ্যামেট এর জন্য শুধুমাত্র একটা স্মল টি, এবং পরাগরেণু এর জন্য শুধুমাত্র একটা স্মল টি, এবং এদের সংকরায়নের ফলে তৈরি হয় ক্যাপিটাল টি স্মল টি, যেটা একটা সংকর উদ্ভিদ। এবং এই সংকর উদ্ভিদে শুধুমাত্র সবসময় ডমিনেন্ট ক্যারেক্টার অথবা ডমিনেন্ট চরিত্র বা প্রভেদই প্রকাশ পায়, এখানে লম্বাটি হচ্ছে ডমিনেন্ট প্রভেদ। এবং এই গাছগুলোর মধ্যে যখন স্বপরাগযোগ করা হয় তখন দেখা যায় যে পরবর্তী প্রজন্মে 3:1 অনুপাতে লম্বা এবং খাটো গাছ তৈরি হয়েছে, এবং 1:2:1 অনুপাতে এর জেনোটাইপ বিচার করা হয়, যা আমরা পানেট স্কয়ার বোর্ড বা চেকার বোর্ড থেকে এই সিদ্ধান্তে উপনীত হই। তো ওভারঅল এই পরীক্ষার রেজাল্টটি থেকে দুটো জিনিস ম্যান্ডেল বুঝেছিলেন। এক, সংকর উদ্ভিদে সব সময়
প্রকট চরিত্র প্রকাশ পায়, এবং 2, প্রকট চরিত্র প্রকাশ পেলেও যে প্রচ্ছন্ন চরিত্র, অর্থাৎ এই যে এই স্মল টি, অর্থাৎ খাটো রকম উদ্ভিদ, পরবর্তী খাটো উদ্ভিদেরা F2 তে আবার আবির্ভাব হয়। এর দ্বারা মেন্ডেল একটি সিদ্ধান্তে আসেন, এবং এই সিদ্ধান্ত বা এই সূত্রকেই বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র, এবং একে আরো অনেক নামে বলা হয়, যেরকম মেন্ডেলের প্রথম সূত্র, অথবা পৃথকীকরণ সূত্র, অথবা ইংরেজিতে ল অফ সেগ্রিগেশন। তো এই সূত্রে মেন্ডেল কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো কখনোই মিশ্রিত হয় না, কখনোই মিশ্রিত হয় না। অর্থাৎ এর কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থটা হচ্ছে গিয়ে যে এই যে লম্বা একটু জনুর গাছগুলো ছিল, ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি একে অপরের সাথে মিলেমিশে যায়। অর্থাৎ একটি ক্যাপিটাল টি এবং স্মল টি সম্পূর্ণ আলাদা রকম ভাবে একই সাথে অবস্থান করেছে। এখানে কেন বলা হয়েছে মিশ্রিত হয়ে যায়নি? কারণ তখনকার সময় একটি প্রচলিত ধারণা ছিল যে লম্বা এবং খাটো দুজনের মধ্যে যদি আমরা সংকরায়ন করাই তাহলে অবশ্যই সন্তান মাঝারি হাইটের হবে। কিন্তু মেন্ডেল প্রথম বলেন যে না, একটি অন্তত মটর গাছের ক্ষেত্রে একটি লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো গাছের মধ্যে যদি আমরা সংকরায়ন করাই, তাদের অপত্য সবসময় লম্বাই হবে, কারণ লম্বা একটি ডমিনেন্ট ক্যারেক্টার ছিল অথবা প্রকট ক্যারেক্টার ছিল, এবং সে খাটো এই জন্য হবে না কারণ খাটো প্রভেদটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবং তাদের মধ্যে স্বপরাগযোগ করার পর তিনি পরবর্তীকালে আবার যখন খাটো উদ্ভিদটি পান, এবার খাটো উদ্ভিদটির ইম্পর্টেন্সটা কোথায়? যখন কোনো একটি উদ্ভিদ বিশেষত এই পরীক্ষায় খাটো হবে, অর্থাৎ সে বিশুদ্ধ। তো অনেক সময় প্রচ্ছন্নকে এরকম ভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, প্রচ্ছন্ন উদ্ভিদ বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে তাই যা সবসময় বিশুদ্ধ অবস্থায় প্রকাশ পায়। অর্থাৎ কোনো একটি গাছ তখনই খাটো হতে পারবে যখন সেটা স্মল টি এবং স্মল টি, ক্যাপিটাল টির উপস্থিতিতে গাছটি কখনোই খাটো হতে পারবে না। তো এই সিদ্ধান্তের উপর করে মেন্ডেল বলেছিলেন যে ক্যাপিটাল টি এবং স্মল টি এরা কখনো মিশ্রিত হয়ে যায় না, অর্থাৎ একে অপরের সাথে মিশে যায় না। তিনি জানতেন না যে তৎকালীন সময়ে তিনি এটাকে জিন বলে, তিনি সেটা বুঝতে পারেন, সে অতটা সায়েন্স এগিয়ে যায়নি, তিনি সেটাকে ফ্যাক্টর বলেছিলেন, এবং বলেছিলেন যে এই ফ্যাক্টর গুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত হয় না। শুধু এটাই না, তিনি এর সাথে এটাও যুক্ত করেন যে যখন পরবর্তীকালে আবার জনন কোষ তৈরি হয়, অর্থাৎ F2 তে যখন জনন কোষ তৈরি হয়েছিল, জনন কোষ সৃষ্টির সময় সেগুলো একে অপর থেকে আলাদা হয়ে যায়, সেগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো মূলত এটাই মেন্ডেলের প্রথম সূত্র, যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত হয় না, এবং জনন কোষ সৃষ্টির সময় তারা এক অপরের থেকে আলাদা হয়ে যায়। এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে এই যে সংকর উদ্ভিদ যেটাতে ক্যাপিটাল টি এবং স্মল টি একসাথে ছিল, তারা কখনো মিশে যায়নি, বরং পরবর্তী প্রজন্মে অর্থাৎ F2 তে সেটা আলাদা হয়ে যায়। অর্থাৎ তুমি এখানে ক্যাপিটাল টিও পাবে এবং স্মল টিও পাবে। এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে নিশ্চয়ই তাদের যখন গ্যামেট তৈরি হয়েছিল তখনই কোনো গ্যামেট এরকম তৈরি হয়নি যেটাতে ক্যাপিটাল টি এবং স্মল টি একসাথে থাকবে, অথবা ক্যাপিটাল টি স্মল টি কোনোদিন একসাথে থাকবে না গ্যামেট তৈরি হওয়ার সময়। হয় গ্যামেট ক্যাপিটাল টি হবে, নয়তো স্মল টি হবে। তো এটাই মূলত মেন্ডেলের প্রথম সূত্র অথবা ল অফ সেগ্রিগেশন। তো একবার দেখে নেওয়া যাক প্রথম থেকে যে আজ আমরা কি পড়লাম। প্রথমে বংশগতি কি, নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাকে এই বংশগতি বলে। প্রকরণ কি, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে সামান্য বিভিন্নতা দেখা যায়
তাকে বলা হয় প্রকরণ। বিশুদ্ধ কি? বিশুদ্ধকে সবসময় ক্যাপিটাল এ অথবা স্মল দিয়ে প্রকাশ করা হয়। যখন জিনোটাইপ প্রকাশ করা হয় তখন যদি দুটো ওয়ার্ডই সেম হরফের হয়, অর্থাৎ দুটোই ক্যাপিটাল হয় অথবা দুটোই স্মল হয়, তাকে আমরা বিশুদ্ধ বলি। সংকর লেখার সময় সেটাকে ক্যাপিটাল এ স্মল এ অথবা স্মল এ ক্যাপিটাল এ তে লেখা হয়। অন্যদিকে ফেনোটাইপ হচ্ছে বাইরে থেকে দেখতে পাওয়া বৈশিষ্ট্য। জিনোটাইপ যখন তোমরা তার জেনেটিক মেকআপ জানতে পারো এবং তাকে ক্যাপিটাল এ স্মল এ এগুলো দ্বারা ডিনোট করো, একেই বলা হয় জিনোটাইপ। প্রকট বৈশিষ্ট্যকে সবসময় ক্যাপিটালে ব্যাখ্যা করা হয়ে থাকে এবং প্রচ্ছন্নকে স্মলে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রকট বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য সেটাই সংকর উদ্ভিদে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে বলা হয় সংকরে যে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট। এবং বিশুদ্ধতেই, শুধুমাত্র বিশুদ্ধ অবস্থাতেই প্রকাশ পায় সেটা হচ্ছে গিয়ে প্রচ্ছন্ন। এরপরে যাবে চরিত্র। চরিত্র কি? দৈর্ঘ্য লম্বা এবং খাটো হতে পারে। চরিত্রের মধ্যে যে বিপরীত বৈপরীত্য থাকে তাকে বলা হয় প্রভেদ। চরিত্র এবং প্রভেদকে জিন অথবা অ্যালিল দ্বারাও আমরা বুঝতে পারি। জিনকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক। এবং গ্যামেট কাকে বলে? গ্যামেট সেল কেমন? হ্যাপ্লয়েড সেল কি? হ্যাপ্লয়েড সেলে দৈহিক সেলের তুলনায় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। জাইগোট হয়েছে ম্যান্ডেলের আর্টিকেলটির নাম কি? এটা অনেক সময় ইম্পর্টেন্ট। এক্সপেরিমেন্টস অন দ্য প্ল্যান্ট হাইব্রিডাইজেশন কত খ্রিস্টাব্দে পাবলিশড হয়? 1865। পরবর্তীকালে কোন তিন বিজ্ঞানী এটা আবার করেন? হিউগো দি ভ্রিস, কার্ল কোরেন্স, এরিক ভন শনমার্ক। এর মধ্যে যে হিউগো দি ভ্রিস আছে একে ফাদার অফ মিউটেশনও বলা হয়ে থাকে। তার পরবর্তীকালে তিনি মিউটেশনের উপর রিসার্চ করেছিলেন। এটা হচ্ছে এক সংকর জননের চিত্র বা ডায়াগ্রাম, এবং এখানে মনে রাখতে হবে স্ত্রী এবং পুরুষ এই চিহ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্রস হচ্ছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, ক্রসের সময় কি করা হয় সেটা। এবং তিনি 7 জোড়া কি কি বৈশিষ্ট্য নিয়েছিলেন এগুলো অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। বীজের আকৃতি, বীজের বর্ণ, ফুলের বর্ণ, এবং তার মধ্যে কোনটি প্রকট এবং কোনটি প্রচ্ছন্ন ধর্মী ছিল এগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে। প্রকট এবং প্রচ্ছন্ন কাকে বলে? এবং চেকারবোর্ড, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা ম্যান্ডেলের প্রথম সূত্র, যে ক্যাপিটাল টি এবং স্মল টি কখনো একসাথে মিশ্রিত হবে না, বরঞ্চ পরবর্তীকালে যখন জনন কোষ তৈরি হবে হয় কোনো একটি জনন কোষ ক্যাপিটাল টি হবে অথবা কোনো একটি জনন কোষ স্মল টি হবে। এখানে বলে রাখা ভালো, ক্যাপিটাল টি থেকে যে পরাগরেণুগুলো তৈরি হবে হয় সেগুলো ক্যাপিটাল টি হবে শুধু, নয় স্মল টি হবে। কখনোই ক্যাপিটাল টি স্মল টি একসাথে থাকবে না। ডিম্বাণুর ক্ষেত্রেও সেম। এবং এই অবধি আজ আমি রাখবো, এবং কাল বা পরবর্তী সময় আমরা ম্যান্ডেলের দ্বিসংকর জনন এবং সেই দ্বিসংকর জননের মাধ্যমে ম্যান্ডেল কোন ফলাফলে উপনীত হয়েছিলেন এবং তার থেকে তিনি কি সিদ্ধান্ত নেন সেই বিষয়ে আমরা দেখে নেব। আজকের মতো বিদায়।